একটা নাম্বার, আমরা সবসময় গড় নাম্বার, গড় মাথা পিছু আয় ডাজন্ট মিন এনিথিং, এরকমের গড় জামক জিনিস যখনই আমরা দেখব ভাল লাগে, দেখতে শুনতে ভাল লাগে, কিন্তু একটু সতর্কতার সাথে ব্যবহার করব। আমরা যারা রাজনৈতিক সচেতন লোক তারা এই বাজেটারি প্রসেসের ভিতরেই কি গণতান্ত্রিক কোনো পদ্ধতি আছে? আমরা এমন গোপনীয়তার ভিতর দিয়ে এটা করতে চাই যাতে সাধারণ মানুষের অংশগ্রহণ থাকে না। কার্ল মার্কস সেই সব জায়গায় ব্যাখ্যা বিশ্লেষণ কিভাবে করতে হবে সেই সব পরামর্শ দিচ্ছেন, আমরা সেইটা খুব আলোচনা করি না। 17টা প্রস্তাবের ভিতরে যে কর্মের নির্দেশনা আছে বা কি করিতে হইবে, এই যে নির্দেশনা আছে এগুলোর সাথে সম্পূর্ণ একমত। এমনকি এখানে অন্যরা যারা বলেছেন সেগুলোর সাথেও আমি একমত। এখন সেই কর্মের নির্দেশনা নিয়ে আমার কোনো রকমের কোনো আপত্তি নেই, আমি নিজেও এবং আপনারা এখানে সবাই সেই কর্মের মধ্যে কম বেশি যুক্ত। কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণের জন্য আমাদের দু একটা জায়গা আমি শুধু একটু তুলে ধরব, দু একটা জায়গা আমি শুধু অ্যাড করার চেষ্টা করব আপনাদের ভাবনা চিন্তার জন্য, যেটা আমাদের বিশ্লেষণের জন্য কাজে লাগবে। কারণ আমাদের এক ধরনের একটা, আমার কখনো কখনো মনে হয় ভুল একটা ধারণার উপরে আমরা কার্ল মার্কসের একটা বাণী আওড়াই সবসময়। সেটা হলো কার্ল মার্কসের একটা কথা আছে না, যে ফয়েরবাখ সংক্রান্ত তার থিসিসের 11 নম্বর থিসিস, যে কি বলে যে দুনিয়াটা এতকাল কি দার্শনিক শুধু ব্যাখ্যা করেছে, দরকার হচ্ছে পাল্টানো। তো এইটা শুনলে, বিচ্ছিন্নভাবে শুনলে মনে হয় যে তাইলে বোধহয় আর ব্যাখ্যা বিশ্লেষণের কোনো দরকার নেই, শুধু কাজ করে যেতে হবে। কিন্তু খুব গভীরভাবে সাধারণভাবে গভীর লাগে যদি প্রশ্ন তোলেন, ওটা তো 11 নম্বর থিসিস ফয়েরবাখ সংক্রান্ত থিসিসের, তাহলে বাকি 10টা কি? বাকি 10টা থিসিসের ভিতরে যদি যান, দেখবেন যে কার্ল মার্কস সেই সব জায়গায় ব্যাখ্যা বিশ্লেষণ কীভাবে করতে হবে সেই সব পরামর্শ দিচ্ছেন, আমরা সেইটা খুব আলোচনা করি না। কারণ একই সাথে বিশ্লেষণ এবং কর্ম এই দুটো মেলানো। আমি শুধুমাত্র সেই বিশ্লেষণের জায়গায় আমাদের ভাবনার দু একটা জায়গা শুধু বলবো, যার একটা জায়গা খুব চমৎকারভাবে আমাদের জাসদ ছাত্রলীগের বন্ধু হাজির করেছেন, পার্টিসিপেশন, অংশগ্রহণের প্রশ্ন। আমরা গণতন্ত্রের কথা বলি বড় প্রেক্ষাপটে, কিন্তু এই বাজেটারি প্রসেসের ভিতরেই কি গণতান্ত্রিক কোনো পদ্ধতি আছে? এইটা নেই। সুতরাং এই প্রশ্নটা ফান্ডামেন্টাল, সেটা বাজেটের জায়গা থেকে না, রাজনৈতিক জায়গা থেকে খুব ফান্ডামেন্টাল একটা কোশ্চেন। যেই প্রশ্নটা অনেক অর্থনীতিবিদরা তুলবেন না, অনেকেই তুলবেন না, কিন্তু আমাদের জায়গা থেকে এটা তুলতে হবে। তৌফিক সেখানে একটা খুঁটি ছোঁয়ার মতো একটা ছোঁয়ার চেষ্টা করেছিলেন যে না, এটা ওখানে খুব বেশি সুযোগ নেই, এমপিদেরও কোনো সুযোগ নেই আলাপ আলোচনা করার খুব বেশি। ওই যে 10 দিন 22 দিন 20 থেকে 22 দিন পার্লামেন্টে আলোচনা করতে পারে। এইবার বাজেটে অবশ্য 14 থেকে 13 দিন পারবে, কারণ ওই যে ইয়ের জন্য বন্ধ হয়ে যাবে, কি বলে আমাদের ঈদের জন্য বন্ধ হয়ে যাবে। ওইটা প্রশ্ন না, সে 6 দিন আলোচনা করলো 13 দিন আলোচনা করলো, সেইটা বড় প্রশ্ন না। আলোচনা, পার্টিসিপেশন, আমাদের তো প্রতিনিধিত্বশীল গণতন্ত্র, ডাইরেক্ট ডেমোক্রেসি না, প্রতিনিধি নির্বাচন করি, তারা আলোচনা করে। কিন্তু বাজেট নিয়ে, এই আর্থিক বিষয়াশয় নিয়ে যাতে কোনো আলোচনা না হয় তার জন্য আমরা আইনও করে রেখেছি। পার্লামেন্টে কিভাবে কি আলোচনা হবে সেটা নির্ধারিত হয় সংবিধান দিয়ে না, রুলস অফ দ্য প্রসিডিওর বলে একটা জিনিস আছে পার্লামেন্টে কে কতটুকু আলোচনা করতে পারবে, কিভাবে করবে, সব লেখা আছে। রুলস অফ দ্য প্রসিডিওরের 111 থেকে 113 পর্যন্ত কতগুলো ধারা আছে, সেখানে একটা ধারায় পরিষ্কার বলে দেয়া আছে এই বাজেট পার্লামেন্টে উত্থাপনের পর কোনো স্ট্যান্ডিং কমিটিতে যেতে পারবে না। তার মানে স্ট্যান্ডিং, প্রত্যেকটা একটা ডেমোক্রেটিক সিস্টেমে প্রত্যেকটা মন্ত্রণালয়ের অধীনে একটা স্ট্যান্ডিং কমিটি থাকে পার্লামেন্টে, যেখানে পার্লামেন্টের মেম্বাররা। এই স্ট্যান্ডিং কমিটির একটা অন্যতম কাজ হলো আমাদের মতো উন্নয়নশীল দেশে বা সব জায়গাতেই কোনো গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী বিষয়, সেটা বাজেট হোক বা অন্য কিছু হোক, পেশ করার পরে ওইটা স্ট্যান্ডিং কমিটিতে বিস্তারিত আলোচনা হয়। স্ট্যান্ডিং কমিটি যদি মনে করে যুব ইউনিয়নের সাথে আলাপ করবে, যুব ইউনিয়নকে দাওয়াত দিতে পারে যে আসো তো তোমার সাথে একটু যুব কর্মসংস্থান নিয়ে কথা বলতে চাই। কিন্তু আমাদের রুলস অফ দ্য প্রসিডিওর বলে দিয়েছে যে পার্লামেন্ট বাজেট কোনো রকমের কোনো স্ট্যান্ডিং কমিটিতে যাবে না। তার মানে একে তো নিজেদেরই সময় নেই আলাপ করার, তারপরে যা যতটুকু সুযোগ থাকতো সেটাও বন্ধ করে দিয়েছি আমরা আইনের ভিতর দিয়ে। ইন্ডিয়া যে আইনের বলে চলে, আমরাও সেই ব্রিটিশ আইন তো ইনহেরিট করেছি, কিন্তু ইন্ডিয়া কিছু চেঞ্জ করেছে। ও যেটা করেছে, বাজেট পেশ হওয়ার সাথে সাথেই 2-3 দিন আলাপ আলোচনার পরে প্রায় 1 মাসের মতো বোধহয় পার্লামেন্ট ডিজলভ করে দেয়। পার্লামেন্ট ডিজলভ করে দিয়ে বলে যাও তোমরা স্ট্যান্ডিং কমিটিতে এগুলো নিয়ে বিস্তারিত আলাপ করো, ও যুব বিষয়ক যে স্ট্যান্ডিং কমিটি আছে, লেট দেম ডিসাইড তোমাদের নতুন কিছু আছে কিনা। ওই স্ট্যান্ডিং কমিটি যদি মনে করে ভারতের যুব সংগঠনের সাথে কথা বলবে, সেই সুযোগ তার আছে। এইটা করার ভিতর দিয়ে তারা কিছুটা পার্টিসিপেশনের দিকে গেছে, আমরা যাইনি। কারণ আমরা এমন গোপনীয়তার ভিতর দিয়ে এটা করতে চাই যাতে সাধারণ মানুষের অংশগ্রহণ থাকে না। বাংলাদেশে 350 জন এমপি, 50 জন অনির্বাচিত আর 300 জন নির্বাচিত। এছাড়া বাংলাদেশে প্রায় 67,500 নির্বাচিত মানুষ আছে। ইউনিয়ন কাউন্সিলের মেম্বার থেকে শুরু করে
সিটি কর্পোরেশনের মেয়র পর্যন্ত, এদের সংখ্যা প্রায় 67,500। কোনোভাবেই এই নির্বাচিত মানুষ, এত জনগণের প্রতিনিধি, কোনোভাবেই এই বাজেট প্রক্রিয়ার সাথে তারা যুক্ত না। তাহলে বিরাট একটা অংশকে আপনি বাইরে রেখে নির্বাচিত জনপ্রতিনিধিকে আপনি জাতীয় বাজেট প্রণয়ন করে ফেলতেছেন। এই জায়গাগুলো আমাদের গণতান্ত্রিক পয়েন্ট অফ ভিউ থেকে, ডেমোক্রেটিক পয়েন্ট অফ ভিউ থেকে, পার্টিসিপেশনের পয়েন্ট অফ ভিউ থেকে, মানে জনসম্পৃক্ততার প্রশ্নতে এই রাজনৈতিক প্রশ্নটা উত্থাপন করা জরুরি। এগুলো টুকটাক হয়েছে, অনেকেই করেছে, কিন্তু কাজ হচ্ছে না। আকাশ ভাইয়ের সাথে আমরা প্রায় 10 বছর ধরে এই প্রশ্নগুলো তুলে যাচ্ছি নানান ফোরামে, টায়ারে, লেয়ারে, কিন্তু কেউ কোনো ভূক্ষেপ করে না। আমার ছোট্ট একটা অভিজ্ঞতার কথা বলি, এই মিটিংয়ে সে হ্যাঁ বলে যায়। আমি ছোট্ট একটা কথা বলি, আকাশ ভাইকে কখনো নেইনি ভয়ে, অন্য একটা কারণে। পার্লামেন্টের মেম্বারদের সাথে 5-7 বছর ধরে এই কাজ করতেছি। রাজু, আমি জানি না রাজু কখনো গেছে কিনা আমাদের পার্লামেন্টে। যখন এই আলোচনা আমি উত্থাপন করতাম, একাধিক পার্লামেন্টের 25-30 জন পার্লামেন্টের মেম্বার, আমি কারো নাম বলবো না, 70% অফ দেম ইভেন ডিডন্ট নো যে সংবিধানে এবং রুলস অফ দ্য প্রসিডিওরে যে তার ক্ষমতাকে কি বলে সংকুচিত করে ফেলা হয়েছে, এটা সম্পর্কে তারা নিজেরাই জানে না। খুব ভদ্রস্ত কাদায়, কোয়াইট, জেন্টলম্যানলি আমরা এই আলোচনাগুলো তাদের ভিতরে নিয়েছি। হ্যাঁ, তাদের ভিতরে 2-1 জনের ভিতরে পরিবর্তন ঘটেছে এবং আমরা দেখেছি এর রিফ্লেকশন পার্লামেন্টে। অনেকেই প্রশ্ন তুলেছে, আমাদের তো কথা বলার সুযোগ নেই, এই আইন ভালো, ওইটুকুই আমাদের অ্যাচিভমেন্ট। সো এইটা একটা এরিয়া যেখানে আমাদের রাজনৈতিক জায়গা থেকে এই অ্যানালিসিসটা আমাদের দাঁড় করানো খুব জরুরি একটা বিষয় হিসেবে দাঁড়িয়েছে। আর একটা জায়গা, এইটা ফয়সালা করতে হবে বাম টেন্টের ভিতরে। আকার ভাই হয়তো আমার আলোচনার পরে কিছু বলতে পারবেন না এর উপরে। সেটা হলো আমাদের বাম টেন্টের ভিতরে যাদের স্কুলিং, গ্রুমিং, তাদের ভিতরে একটা টেনশন আছে। আমাদের বুর্জোয়া রাষ্ট্র ব্যবস্থা ভেঙে ফেলবো, সমাজতন্ত্র কায়েম করব, এই প্রশ্নগুলো আছে যেমন। সুতরাং কর্মসংস্থানের প্রশ্নটা তাদের কাছে আসে রাষ্ট্রের দৃষ্টিভঙ্গি থেকে, যে রাষ্ট্র বোধহয় সব করে দেবে। কিন্তু আমরা যে সিস্টেমের মধ্যে অপারেট করি তার 92-3% কর্মসংস্থান সৃষ্টি করে হলো প্রাইভেট সেক্টর, আর 7-8% করে গভর্নমেন্ট বা পাবলিক সেক্টর। আমাদের ইকোনমির 70-75% ব্যক্তিগত ইকোনমি, বাস্তবতাটা হচ্ছেই। সুতরাং এইরকম একটা জায়গায় আমরা রাষ্ট্রকে কতটা বাধ্য করব সরাসরি এমপ্লয়মেন্ট জেনারেশনের জন্য, আর কতটা অসরাসরি, এই প্রশ্নটার ফয়সলা আমাদের আইডিওলজিক্যালি করতে হবে। কারণ আমরা আইডিওলজিক্যালি অনেক জিনিস ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ভাবতে পছন্দ করি। রাষ্ট্রই বোধহয় কলকারখানা তৈরি করবে এবং সেখানে কর্মসংস্থান সৃষ্টি করবে, কিন্তু এরকমের একটা মিক্সড ইকোনমিতে ভিতরে রাষ্ট্রের রোল হচ্ছে পরোক্ষ। এখানে কর্মসংস্থান সৃষ্টি হয় নানান প্রক্রিয়ার রেজাল্ট হিসাবে, এবং সেটা এখানে বলা হয়েছে 33টা মন্ত্রণালয়ে কোনো না কোনোভাবে যুক্ত, এর বাইরেও আছে, আরও নানান প্রক্রিয়া আছে কর্মসংস্থান। সুতরাং এইটা আমাদের একটা ফয়সালার জায়গায় আসতে হবে। পাবলিক সেক্টর, প্রাইভেট সেক্টরের এই ডিলেমা থেকে বর্তমান বাস্তবতায় আমাদের অবস্থানটা কী হবে, আমরা কর্মসংস্থানের প্রশ্নটাকে কিভাবে দেখব, সেইটা আমাদের একটা গুরুত্বপূর্ণ জায়গা, যেটা আমাদের ভেবে বের করতে হবে। আর একটা বিষয় ভাবনার জন্য বলবো, যারা অর্থনীতি নিয়ে কাজ করে, দে লাভ নাম্বারস, সবসময় নাম্বারকে পছন্দ করে। এই জন্য ওই যে সব কিছু দেয় না, হাসি ঠাট্টা হয় শুরু হয়ে গেছে, কারণ মানুষের উপলব্ধির জায়গা থেকে ও সব কিছুকে গড় করার চেষ্টা করে, সব কিছু নাম্বার দিয়ে বোঝার চেষ্টা করে, এই রকমের। এবং আপনারা জানেন গড় টন নিয়ে এইসব হাস্যরসাত্মক কথাবার্তা আছে। আকার ভাই অনেক সময় এটা বলেন, আমি আরও অনেক জায়গায় দেখি যে গড় আয় মানে হচ্ছে গড় তাপমাত্রার মতো, আপনারা অর্ধেক বরফের মধ্যে ঢুকাই দিলাম আর অর্ধেক দিলাম আগুনের মধ্যে, তাহলে আপনি নাতিশীতোষ্ণ। একটা নাম্বার, আমরা সবসময় গড় নাম্বার, গড় মাথা পিছু আয় ডাজন্ট মিন এনিথিং, এরকমের গড় জামক জিনিস যখনই আমরা দেখব, ভাল লাগে দেখতে, শুনতে ভাল লাগে, কিন্তু একটু সতর্কতার সাথে ব্যবহার করব। আমরা যারা রাজনৈতিক সচেতন লোক তারা, এইটুকু শুধু আমার আবেদন। এবং এই ক্ষেত্রে আমার বক্তব্যটা হচ্ছে, আমরাও কম বেশি এই রোগে আক্রান্ত। বাজেট নিয়ে আলোচনা যখনই করি তখন খালি নাম্বার নিয়ে কথা বলি, কয় টাকা বরাদ্দ হলো। এই যে কয়েকজন বললেন যে কোন মন্ত্রণালয়ে যুব 22% কমে গেছে, এখানে নাম্বার মুখস্থ হয়ে গেছে একদম, কারণ টাকার অঙ্কে কমে গেছে, সো ভাগ করে দেখিয়ে দিয়েছে কম। নানা কারণে বাজেট কমতে পারে, তাতে কিচ্ছু যায় আসে না। যেমন প্রযুক্তি মন্ত্রণালয়ের বাজেট এবার কমে যাবে, কারণ রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে আমাদের অত টাকা এবার বরাদ্দ করবো না, তাতে কিচ্ছু যায় আসে না, ওইসব নাম্বার নিয়ে আলোচনা না। আমার এখানে বক্তব্যটা হলো আপনাদের কাছে বিনীত অনুরোধ, যখনই আমরা বাজেট নিয়ে কথা বলবো তখন শুধু বাজেটের নাম্বার নিয়ে কথা বলবো না, আর একটা শব্দ ব্যবহার করব, প্ল্যানস অ্যান্ড বাজেট শব্দটা একসাথেও ব্যবহৃত হবে। পরিকল্পনা এবং বাজেট, কোনো টাকাই বরাদ্দ হয় না কোনো সুনির্দিষ্ট কাজের এগেনস্টে ছাড়া। যে টাকাই বরাদ্দ করতেছি, 2 টাকা হোক আর 5 টাকা হোক, কোনো না কোনো কাজের এগেনস্টে তো বরাদ্দ করতেছি। প্রশ্ন আমাদের তুলতে হবে, সেই কাজটা ঠিক করেছে কে, কিভাবে এই কাজটা ঠিক করা হলো, যে পানি উন্নয়ন বোর্ড এইখান থেকে এতটুকু কি বলে নদী খনন করবে, এইটা কার সাথে আলাপ করে ঠিক করা হয়েছে,
দ্যাটস এগেইন পার্টিসিপেশনের কোশ্চেন। পানি উন্নয়ন বোর্ড একটা গ্রামের ভিতর দিয়ে, ব্রাহ্মণবাড়িয়ার একটা উপজেলার ভিতর দিয়ে 3টা উপজেলা ক্রস করে একটা নদী খননের উদ্যোগ নিল। ওখানে কার সাথে কথা বলেছে? ওখানকার স্থানীয় লোকের সাথে কথা বলেছে, ওখানে ইউনিয়ন পরিষদের সাথে কথা বলেছে, উপজেলা পরিষদের সাথে কথা বলেছে? দেখবেন যে বলেন। পানি উন্নয়ন বোর্ড তার নিজের মতো করে এই প্রক্রিয়াগুলো তৈরি করে, এবং সেই প্রক্রিয়ায় যেহেতু অসম ক্ষমতা কাঠামোর মধ্যে থাকি, এমপি সাহেব একটু উদ্যোগ নেয়। শুধু এমপি সাহেব না, নানান ব্যবসায়ীরা দেয় যারা মাটি খননের কাজ পাবে, কারণ ওটা একটা ড্রেজিংয়ের কাজ আছে না। আমি শুধু একটা উদাহরণ হাজির করলাম। সুতরাং আমরা যখনই বাজেট নিয়ে কোনো কথা বলবো, সব সময় যেন আমাদের মাথার ভিতরে থাকে পরিকল্পনার প্রশ্নটা, কোন কাজের এগেনস্টে কোন টাকা, এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবার দেখবেন কালকেই পরিষ্কার হয়ে গেছে যে এবছর 10টা বড় মেগা প্রজেক্ট আসবে, তাই তো? এই মেগা প্রজেক্টের ভিতরে সবচেয়ে বড় মেগা যেটা, সেটা 11,000 কোটি টাকার, সেটা হচ্ছে আমাদের প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বিদ্যালয় উন্নয়নের, শিক্ষা উন্নয়নের। এই দিয়ে আপনার মন ভালো হওয়ার কিচ্ছু নেই যে শুনলেন যে 11,000 কোটি টাকার প্রাথমিক শিক্ষা উন্নয়নের একটা প্রকল্প। এখন আপনাকে যেটা করতে হবে, ওই প্রকল্পের অধীনে কী কী কাজ আছে, ওর দেখবেন 70% কাজই হচ্ছে বিল্ডিং বানানো। ভবন নির্মাণ মানেই হচ্ছে ইটবালির ব্যবসা, ভবন নির্মাণ মানেই হচ্ছে কন্ট্রাক্টরের দুটো পয়সা। আর এখন কন্ট্রাক্টর কারা তা আপনাদের জানা আছে। আমি যে প্রশ্নটা এখানে এই পয়েন্টটা বলছি, অ্যানালিসিস করব যখন ভাববো, তখন যেন শুধুমাত্র টাকার অঙ্কটা মাথায় না থাকে হচ্ছে কাজটা কি, সেই কাজটা আদৌ প্রয়োজন কিনা, সেই কাজটা কে ঠিক করেছে, কি প্রক্রিয়ার ভিতরে ঠিক হয়েছে। দোজ আর ফান্ডামেন্টাল কোশ্চেন। সুতরাং কর্মসংস্থানের প্রশ্ন যখন আমরা দেখব, তখন 23টা মন্ত্রণালয়ের বিবেচনা মাথায় নেব। সবচেয়ে বড় কথা হচ্ছে কাজগুলোকে বিবেচনায় নেব, কি কাজের এগেনস্টে সে টাকা দিয়েছে। আর হলো আমাদের প্রস্তাব যেটা আছে, এই যে 17টা নানান ধরনের, এইটা টেবিলের আর এক পাশে রাখবো, তারপরে আলোচনাটা করব। কিন্তু আমাদের লড়াইটা, এই যে 17টা দেয়া আছে, এর সাথে হয়তো আরও কিছু যুক্ত হবে। আমার লড়াইটা একটা দিক, আর বিশ্লেষণের ধরন আর একটা দিক। এই বিশ্লেষণ কখনো কখনো আমার লড়াইকে সহযোগিতা করবে, আমার লড়াই আবার কখনো কখনো এই বিশ্লেষণকে নতুন দিকে নিয়ে যাবে। এই কথাটুকু বলে আমি আমার শেষ করছি। ধন্যবাদ সবাইকে।